মঙ্গলবার 31/3/25 সনের এলএম কোচিং সেন্টারের 23তম ক্লাস, অর্থাৎ এর আগে আমরা 22টা শেষ করেছি। আজকে 23তম ক্লাসের অর্থাৎ মার্চ মাসের শেষ ক্লাস এবং মায়াজমেটিকের টিউবারকুলোসিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। টিউবারকুলোসিস বডি অথবা টিউবারকুলোসিস মায়াজম যেটা আমরা বলে থাকি। এর আগে 3টা মায়াজম আলোচনা করেছি, আজকে 4র্থ মায়াজম। প্রশ্ন আসছে যে এতদিন জানতাম যে 3টা মায়াজমে হ্যানিম্যানের কথা, কিন্তু টিউবারকুলোসিস আসলো কেন? অর্থাৎ এটাকে যদি আমরা সংক্ষেপে বলি সংমিশ্রণ মায়াজম, এটা একক কোনো মায়াজম নয়। এটা অন্য মায়াজম ছাড়া সে মায়াজমের বৈশিষ্ট্যই নাই। কিরকম? যেমন আমরা বলি সোরিক সিফিলিটিক হইয়া টিউবারকুলোসিস, সংক্ষেপে যদি আমি বলি মেইনলি, কারণ টিউবারকুলোসিস মায়াজম ধ্বংসাত্মক এবং মায়াজমের চিনার উপায়টা কি এবং কি করে আমরা চিকিৎসা করব সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। এবং ওই যে প্রশ্ন, দেখি যেন মনে হয় চিনি উয়ারে, তাহলে চলে আসি। আমাদের প্রথম কথা হলো টিউবারকুলোসিস মায়াজমের প্রধানত কথা হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা সংমিশ্রণ মায়াজম, অর্থাৎ এই 3টার যোগসাযোগে সেটা হয়ে থাকে। মেইনলি হয় কোনটা? সোরিক সিফিলিটিক হয়ে টিউবারকুলোসিস। অনেক সময় সাইকোসিসও হয়, সাইকোসিসের ভাগটা একটু কম হয়। তাহলে চিনার উপায়টা কি আর এটার বৈশিষ্ট্যগুলো কি 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 মনে রাখলে আমরা দেখলেই যেন চিনি মনে হয়। দেখুন, এই মায়াজমের বৈশিষ্ট্য হচ্ছে হালকা পাতলা বডি এবং রোগশোকও বেশি হয় না। অর্থাৎ যখনই কারো শরীরে টিউবারকুলোসিস মায়াজম থাকে তখন তার অন্য কোনো রোগ সহজে হয় না। হালকা পাতলা হবে এবং কোনো রোগশোক কম হবে এবং অনেক সময় মেধাও ভালো থাকে, কিন্তু শরীরের দুর্বলতাটা থাকে আর হচ্ছে পরিবর্তনশীল। আমরা যদি কোনো মায়াজমকে চিনার উপায় বলে থাকি তাহলে পরিবর্তনশীল, অর্থাৎ কোনো কিছুই তার কাছে ভালো লাগে না এবং বেশিক্ষণ একটা জিনিস নিয়ে থাকে না। অনেক সময় বাচ্চাদের মধ্যে এটাকে দেখবেন, এই জিনিস ধরলো কতক্ষণ পর এই জিনিস ধরলো, কতক্ষণ পর এই জিনিস ধরলো। এটা হচ্ছে পরিবর্তনশীল মায়াজম। অনবরত স্থান পরিবর্তন করেন, রোগের পরিবর্তন বলেন, মানসিকতার পরিবর্তন বলেন, সকল কিছুই সে পরিবর্তনশীল। এই কথাটা মনে রাখলে আমরা বুঝতে পারবো। আর সঙ্গে থাকে দুর্বলতা এবং মেইনলি। তাইলে এই মায়াজমকে চিনার প্রধান উপায় হচ্ছে দুইটা। অনেক সময় আমরা বুকটা দেখেও নির্বাচন করতে পারি। বুক যদি ফ্ল্যাট হয় তাহলে ধরে রাখবেন সেটা টিউবারকুলোসিস মায়াজম হতে পারে, কিন্তু বুক যদি সেটা আমরা কবুতরের বুকের মতন বলে থাকি তাহলে আপনি নিশ্চিত সেটা টিউবারকুলোসিস মায়াজম। তাহলে দেখুন, যদি আমরা দূর থেকে বুঝতে পারি অথবা দেহ থেকে বুঝতে পারি অথবা হালকা পাতলা বডি, ফর্সা লম্বা যাই হোক না কেন, সেই ওষুধগুলো হয়তো আমাদের ভাগ বাটোয়ারা করে আমরা বুঝতে পারলাম যে এটা টিউবারকুলোসিস মায়াজম। ফিটফাট থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু হালকা পাতলা বডি এবং রোগশোক কম, কিছুটা মেধাবী অথবা স্মরণ শক্তিও ভালো, কিন্তু পরিবর্তনশীলতা তার একটা মূল কথা। দুর্বলতা, পরিবর্তনশীলতা। দুর্বলতা কিন্তু আবার শরীর মায়াজম অনেক সময় থাকে। শরীর মায়াজম হচ্ছে ফাংশনাল ডিসঅর্ডার, আর এখানে হচ্ছে পরিবর্তনশীলতা, অর্থাৎ সবকিছু তার পরিবর্তন। ইভেন যদি আমি বলি পায়খানার রঙও মাঝে মাঝে পরিবর্তন হয়, কোনো সময় তো এটা, কোনো সময়, অর্থাৎ শরীরের সকল কিছুই পরিবর্তন ছাড়া তার কাছে ভালো লাগে না। স্থান পরিবর্তন বলেন, রোগের পরিবর্তন বলেন, অবস্থার পরিবর্তন বলেন। যেমন ধরেন অনেক সময় সর্দি, কফ, কাশি, জ্বর লেগেই থাকে, কদিন ভালো থাকে আবার হয়, কদিন ভালো থাকে আবার হয়, সেটাও পরিবর্তনশীলতা এবং সেটাও টিউবারকুলোসিস মায়াজম। তাইলে বুঝতে পারলাম
যে এই মায়াজমের অন্য কোনো মায়াজমের সঙ্গে যুক্ত ছাড়া সচরাচর হয় না। আর জেনেটিক্যালি তো সেটা আলাদা কথা, বংশগতি পরাক্রম যদি চলে আসে তাহলে সেটা অন্য জিনিস, সেটা আমরা ধরেই নিতে পারি। তাহলে এই কতগুলো লক্ষণ যদি আমরা পাই তাহলে বুঝিনি নিশ্চয় অন্য মায়াজমের সঙ্গে তার যোগসাযোগ থাকবে, না থাকলে হয় না। টিউবারকুলোসিস মায়াজমের সঙ্গে শরিক মায়াজম মেইন হইয়া টিউবারকুলোসিস সিভিলিটি হইয়া টিউবারকুলোসিস। তাহলে এই ভাগগুলো মনে থাকলে আমাদের অনেক সময় সুবিধা হয় কোন ওষুধটা কার শরীরে প্রয়োগ করব। কিন্তু তার আগেও বাধা থাকে, মায়াজমের যাওয়ার আগে বাধাগুলো অনেক সময় আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন, নইলে মায়াজমের ট্রিটমেন্ট করাটা বা জটিল কোনো রোগের চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। যেমন আমি যদি বলি টিউবারকুলোসিস মায়াজম চিনার উপায়টা, যেমন ধরেন ডায়াবেটিস, দেখবেন কারোর ডায়াবেটিস হালকা পাতলা গঠন ডায়াবেটিস এবং ওজন কমে যাচ্ছে এবং তার ডায়াবেটিসের কারণে, সেটা কিন্তু টিউবারকুলোসিস অর্থাৎ সিভিলিটিক হইয়া তার এই অবস্থা। আর যদি অনেক সময় দেখবেন মোটা সোটা একেবারে ফ্যাট বডি তার ডায়াবেটিস, সেটাও টিউবারকুলোসিস মায়াজম, সেটা সাইকোটিক হইয়া। এই ভাগগুলো মনে রাখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা টিউবারকুলোসিস মায়াজম কিভাবে আমরা চিনব। আর দুটা কথা, ভীতি। দেখুন আমরা অনেক সময় জিজ্ঞাসা করি সাপের ভীতি আর কুকুরের ভীতি। যদি কারো কুকুরের ভীতি থাকে আপনি অন্তত 25% পয়েন্ট পেয়ে গেলেন। এটা এটা শরিক হইয়া টিউবারকুলোসিস। এখন টিউবারকুলোসিস হবে কি হবে না সেটা আরো অনেকগুলো খবর নিলে, যেমন সর্দি যদি লাগে থাকে, শরীর যদি হালকা পাতলা হয় এবং ছোটবেলা থেকে তার ওজন বাড়ে না, খাওয়ার রুচি থাকে, কি অদ্ভুত জিনিস, খাওয়ার রুচি থাকে, খাওয়া ভালো, ভালো খাইলেই যে স্বাস্থ্য হয়ে যাবে কিন্তু তা না। টিউবারকুলোসিস বলতে দেখবেন খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না, গায়ে যেন মাংস নাই লাগছে না। এই জন্যই আমরা যখন কেস টেকিং নেব এই সকল পয়েন্টগুলোর দিকে দৃষ্টি রেখেই আমরা চিকিৎসা করার চেষ্টা করব। যত রকমের রোগ থাকুক, রোগের সঙ্গে যদি শরীরের ওজন কমে যায় এবং অন্য কোনো রোগের ট্রাভেলস থাকে, অর্থাৎ পরিবর্তনশীলতা, আজকে রোগ কালকে রোগ পরশুদিনই রোগ, তাহলে ধরেই নেবেন সেটা টিউবারকুলোসিস বলে এবং আমাদেরকে সেইভাবে চিকিৎসা করতে হবে। তার অর্থ পেয়ে গেলেন কালকে থেকে শুরু করে দিলেন, সেটা করবেন না। কারণ মায়াজমেটিক চিকিৎসা করতে একটা দায়িত্ব নিয়ে করার চেষ্টা করবেন। আপনি যেন কারো শরীরে কোনো রোগের সৃষ্টির কারণ না হয়, যদিও 50 পদ্ধতি সহজে কারো রোগের সৃষ্টি হওয়ার কারণ থাকে না বলে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা যদি দীর্ঘদিন এভাবে প্রয়োগ করতে থাকি তাহলে তার শরীরে সেই রোগটা হবে। আমার জীবনে আমি হতে দেখেছি, সেই কারণে আপনাদেরকে বলছি। অনবরত দিতেই থাকছেন, আপনি বুঝলেন না এই ওষুধ চলছে তো চলছে, কিন্তু সেই ওষুধের হয়তো ক্রিয়া করে তার রোগের হয়তো সেই সৃষ্টিটাই হয়ে গেছে, তাহলে তার চিকিৎসা হবে না। এই দর্শন আমার হয়েছে কোথেকে আমি আপনাদেরকে বলছি। কখনো আগেও বলছি 4 মাত্রার উপরে প্রয়োগ সহজে করবেন, করার আগে নিশ্চিত হবেন আমি এই ওষুধটা যে প্রয়োগ করবো পরবর্তী আরো 4 মাত্রা সঠিক কিনা। সঠিক হলে 100 বার প্রয়োগ করেন, ফলাফল পাবেন। অনেক সময় অনেকেই বলেন স্যার এই মার্কসল অমুক দিয়ে উপকার পাইছি, আমি আরো খেতে চাই। এটা করবেন না, কারণ উপকার হোমিওপ্যাথিকে ইপিকাকের উপকার, চায়নার উপকার, এসব উপকার দেখে আমার চোখ ধাঁধা করে। আমি যদি ব্যাখ্যা করতে যাই একমাত্র চায়নার ব্যাখ্যাও আমি শেষ করতে পারিনি। কি অদ্ভুত, কি কি রোগ ভালো করে না, কিন্তু প্রশ্ন আছে কখন চায়না হবে, কখন মায়াজমেটিক ট্রিটমেন্টটা হবে। আপনি যদি চায়না দিয়ে সে ভালো থাকে, ভালো হয়ে যায়, সব রোগের চিকিৎসা হয়ে যায়, তাহলে কেন আমি তাকে সালফার দিয়ে অথবা সিভিলিটিক মায়াজম বা সাইকোটিক মায়াজম বা টিউবারকুলোসিস মায়াজমের রোগগুলো তাকে আমি ট্রিটমেন্ট করতে যাব? আমার তো শরিক মায়াজম দিয়েই, চায়না দিয়েই সকল রোগ ভালো হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সেই সকল রোগ ভালো হয়, অর্থাৎ ভালোর দিকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার অন্য কোনো মায়াজমের ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নাই। যখনই হবে না তখন আপনি যাবেন, কারণ একেবারে শরিক মায়াজমের নির্মূল করে চিকিৎসা করতে পারবেন এটা এত সহজ নয়। শরিক মায়াজম থাকতেই পারে, আর শরিক মায়াজমের তার থাকা অবস্থা তার মৃত্যুও হতে পারে।
তাই বলি শরীর মাধ্যমে একদম নিরাশ করে ফেলবেন, এটা সহজ নয়। সেই কারণেই আমরা সিম্পল ওষুধ দিয়ে, অর্থাৎ মায়াজমেটিক কোনো বাধা না থাকলেই এই সকল ওষুধে, সিম্পল ওষুধে চমৎকার কাজ করবে যদি সে শরীর মাধ্যমের রোগী হয়ে থাকে। কারণ সেখানে অনেক সময় এই সকল ওষুধ যেহেতু আমাদের প্রত্যেকটা ওষুধ শরীরে পরীক্ষিত করে করা, সেই কারণে আমি বলবো যে সেখানে বাধা আর থাকে না, অর্থাৎ ভালো থাকে। সেই রোগ হইতে হয়তো অনেক দেরিতে হবে। দেখবেন অনেক মানুষ আছে পিসফুল ডেথ, অর্থাৎ তাদের কোনো রোগ শোক নেই, হঠাৎ হলো 3 দিনের রোগে চলে গেল। এগুনকে বলবে শরিক মায়াজম। অর্থাৎ শরিক মায়াজমের রোগী দেখবেন ভুগবে না, ভোগার মতন তাদের কোনো নাই। ফাংশনাল ডিসঅর্ডার, হঠাৎ করে দাস্ত হলো, হঠাৎ করে দুর্বলতা হলো, অমুক হলো, 2-1 বার দাস্ত হলো, তারপর শরীর খারাপ হয়ে গেলো, তারপরে চলে গেল। কিন্তু আমরা যারা সাইকোটিক সিপিলিটিক হইয়া এই যে রোগগুলো টিউবারকুলোসিস হইয়া তারপরে তো ক্যান্সার মায়াজম হয়তো পড়াবার সুযোগও হবে না, বা আমিও আর আলোচনা করব না। এই মায়াজমের শেষ, এই মাসে 4টা মায়াজমে আলোচনা করি শেষ করার, যেহেতু আমাদের ক্লাসের মায়াজমের কথা বলা আছে। এই মাসে, সামনের মাসে হয়তো আমাদের নতুন আরম্ভ হবে। তো সুতরাং এই মায়াজমকে চিনার 3-4টা উপায়ের কথা বললাম। প্রথমে বললাম বুক হালকা পাতলা গঠন এবং রোগ শোক নাই, খাওয়ার পিপাসা আছে, অর্থাৎ খাওয়া ভালো কিন্তু স্বাস্থ্য হয় না, দুর্বলতা সহজে কাটে না, এবং রোগ শোকগুলো সর্দিটা লেগেই থাকে। আর সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে টিউবারকুলোসিস মায়াজমের লামস, অর্থাৎ টিবির অভিজ্ঞতা থাকতে পারে। অর্থাৎ বংশগতিতে টিবি যদি থাকে এবং বংশোপরাক্রম যদি সেটা আসে, তাইলে বুঝবেন যে এটা টিউবারকুলোসিস মায়াজম চলে আসে। তাইলে মোটামুটি আমরা চিনতে পারলাম। অর্থাৎ এই সকল দৃষ্টি, যেমন কুকুরের কথা বললাম, হালকা পাতলা ঘটনার কথা বললাম, বুকের কথা বললাম, তারপরে হয়তো সর্দি কাশি কথা লাগায় থাকায় বললাম, কোনোদিনে ভালো হয় না। তারপরে বললাম অনেক সময় তারা খুব ভালোই পড়ালেখাও করে, খাওয়ার রুচিও ভালো, স্বাস্থ্য যেন লাগে না, হালকা বাতাসে যেন পড়ে যাবে, এরকম রুগী দেখলে আমরা বুঝে নেব সেগুলো টিউবারকুলোসিস মায়াজম। ওষুধগুলোকে প্রথমে চলে আসি, কয়েকটা ওষুধের আলোচনা করে আজকে আলোচনাটা শেষ করার চেষ্টা করব। টিউবারকুলোসিস মায়াজমে দেখুন, টিউবারকুলিনাম বভিনাম, টিউবারকুলিনাম বেসিলিনাম, টিউবারকুলিনাম ওষুধ, কিন্তু ওষুধ একটাই, বিভিন্ন নামে আমরা তাকে চিনে থাকি। কারণ হলো কোন ওষুধটা কোন সোর্স থেকে আসছে সেই হিসেবে নামটা বেশ কম হয়। যেমন টিউবারকুলোসিস বেসিলিনাম, টিউবারকুলোসিস বভিনাম, মূল ওষুধ দুইটা। একটাকে আমরা বেসিলিন হিসাবে চিনি, আর একটা টিউবারকুলোসিস হিসাবে চিনি, টিউবারকুলিনাম। এবং বেসিলিনাম বলতে ওই যে পার্থক্যতা বললাম, একই ওষুধ একই জিনিস, টিবিরে গ্ল্যান্ড থেকে তৈরি, কারো হয়তো গরুর ইয়ে থেকে তৈরি, আর কোনোটা হয়তো গ্ল্যান্ড থেকে তৈরি। যাই হোক, এখন চলে আসি এই দুইটার পার্থক্য উপরে নির্ভর করে। বেসিলিনাম যখন হয় তখন সচরাচর আমরা শরীর, অর্থাৎ স্কিন ডিজিজ থাকলে বেসিলিনামটা ভালো কাজ করে। আর বভিনামটা হলো বভিনাম হলো স্কিন ডিজিজ ছাড়া যদি কোনো অতীত ইতিহাস না থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করতে। তারপরে ওর ওষুধটা কি? ফসফরাস। অর্থাৎ টিউবারকুলোসিস মায়াজমের মেইন ওষুধ হলো ফসফরাস। আর এই ফসফরাস ব্যবহার করাও জটিল। অনেক সময় ফসফরাস M1 M2 তেও বেড়ে যায়। সুতরাং আপনারা এই সকল ওষুধ প্রয়োগ করার সময় বারবার চিন্তা করবেন। দেখুন লক্ষণগুলো হয়তো মিল পাইলেন, তারপরও একটু ধীরে স্থিরে যান, প্রয়োগ করবেন, একটু ধীর স্থির হন, ধৈর্য রাখেন, অবজারভেশন করেন। দক্ষতা আপনার হাতে। আপনার হাতে যখন ওষুধ থাকে, কিসের চিন্তা? এত ওষুধ আছে, একেবারে ধরিয়ে আমি ফসফরাস দেবো, কোনো কারণ নেই। ফসফরাস দিতে একটু চিন্তা করেন, তাইলেই ডাক্তারি শিখতে কষ্ট হবে। আগামী দিনে আপনাদের হাতে অনেক রোগী ভালো হবে, অনেক জটিল রোগের চিকিৎসা আপনারাই করবেন। আপনাদের দর্শন হোক, বিবেক খুলুক এবং চিকিৎসা শিখেন, তাহলেই আমি পারলে আপনিও পারবেন। চলে আসি তারপরে ওষুধগুলো যে আসে, যেমন ক্যালকেরিয়া ফলস, তারপরে সাইলেশিয়া, এইসব ওষুধগুলো টিউবারকুলোসিস এর মধ্যে কাজ করে।
যেমন ক্যালকেরিয়া কার্বন, কেলিকার, কেলিব্যাক্রম, অনেক ওষুধ আছে। এগুলোর গভীরতার উপরে ভিত্তি করে অনেক সময় অনেকগুলো ওষুধের প্রয়োজন হয় অবস্থা ভেদে, লক্ষণের উপরে ভিত্তি করে। মেইন একটা হলো নসস ওষুধ, টিউবুলিনাম বা বেসিলিনাম, আর একটা হচ্ছে ওই যে মেটেল কথা বললাম, ফসফরাস। এই দুটার পার্থক্য কথা চিন্তা করবেন। আমরা সচরাচর, আমি এর আগেও আলোচনা করেছিলাম যে মানসিক বা অন্য কোনো কষ্ট না থাকলে বেসিলিনামের থেকে ফসফরাস ভালো, আর যখনই কোনো মানসিক কোনো পরিবর্তনের দরকার হবে তখনই বেসিলিনামের বেশি প্রয়োজন হবে। যাই হোক, এগুলো আমি অতীতও আলাপ করেছি, আজকেও আলাপ করেছি। তাহলে এই 4-5টা ওষুধের কথা, ভ্যারাইটা কার্ভ হতে পারে, তারপরে ফসফরাস, টিউবারকুলাম বোভিনাম, সাইলিশিয়া এবং কেলিকার, কেলিব্যাক্রম, এ সকল ওষুধেই সচরাচর ব্যবহার থেকে। আমার এর আগেও ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, তাইলে এই টিউবারকুলোসিস মায়াজম সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবেন। আর একটা কথা বলেই আজকের আলোচনা শেষ করব। আমার বর্তমানে বাংলাদেশে লুতি, হাম যেটা আমরা বলি, সেটা বিপুল আকারে ছড়াইয়া পড়ছে এবং অনেকটা মহামারীর রূপ নিয়েছে। আপনারা যেখানে পারেন সাহায্য করার চেষ্টা করবেন যেন হোমিওপ্যাথিকে তার ট্রিটমেন্টটা হয় এবং প্রিভেন্টিভ হিসাবে সকল জায়গায় দেওয়ার চেষ্টা করেন। আমার কাছে পাবেন 25 টাকা করে পার ফাইল কোয়াটার ড্রাম মার্বেলিনাম, যেটা সচরাচর পরপর 3 দিন খেলে অন্তত 15 দিনের জন্য বা 1 মাসের জন্য তার হাম না হওয়ার সম্ভাবনা 90 থেকে 100%। কারণ এগুলো আমাদের পরীক্ষিত। তারপরও আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। আপনারা আমার থেকে নিতে পারেন, অর্থাৎ 25 টাকা করে পার পিস। যদি কারো প্রয়োজন থাকে যোগাযোগ করবেন এই আশা রেখেই, এবং এই মহামারীর যুগে মানুষকে সাহায্য করার জন্য যারা করতে চান তারাও এগিয়ে এসে এই মার্বেলিনাম ওষুধটা ব্যবহার করে অন্তত শিশু বাচ্চাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।